অনিলারা নতুন বাসায় উঠেছে আজ এক সপ্তাহ হলো। এই বাসাটা শহর ছেড়ে অনেকটা ভেতরের দিকে। খুব বেশি লোকজনের আনাগোনা নেই এদিকটায়। অনিলার মায়ের অফিসটা বাসা থেকে 20 মিনিটের পর, তাই এদিকে বাসাটা নেওয়া। এখানে অনিলাদের পরিবার বলতে শুধু অনিলা আর ওর মা লাবণী ইসলাম। ওর বাবা দেশের বাইরে থাকেন, 2 বছর পর পর দেশে এসে ঘুরে যান। এইচএসসি এক্সামের পর এখন অবসরেই অবসর অনিলার হাতে। রেজাল্ট আসতে অনেক দেরি। অনিলা একা একা বাসায় ভাল লাগে না। আগের বাসায় কাছাকাছি ছিল ওর সব বান্ধবীদের বাসা, এখন দূর হওয়াতে ওদেরকে এদিকে আসা হয় না। আর অনিলারও বের হওয়া হয় না। সারাদিন গল্পের বই পড়েই সময় কাটে। দুদিন ধরে অবশ্য নিচে নেমে কেয়ারটেকার চাষার সাথে বেশ ভালোই গল্প হচ্ছে অনিলার। গল্প শুধু সেই বলে, আর কেয়ারটেকার চাচা শুধু মুখ গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে শুনে যায়। কোনো কথা বের হয় না তার মুখ থেকে। অনিলা মাঝে মাঝে খুব বাচাল মনে হয় নিজেকে, কিন্তু তাতে তার কিছু আসে না, যায় না। মনের কথা মুখে আনতে পারলেই তার শান্তি। কথা বলতে বড্ড ভালোবাসে সে। অনিলাদের এই বিল্ডিংটা 3 তলা, নিচের ফ্লোরটা পুরোটাই খালি। দোতলায় ওরা, আর 3 তলার ফ্ল্যাটটা মাত্র কমপ্লিট হলো। অনিলা সেদিন কেয়ারটেকার চাচাকে জিজ্ঞাসা করলো, 3 তলায় ভাড়াটিয়া কবে আসবে? কেয়ারটেকার চাচা ওর প্রশ্ন শুনে মুখ তুলে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। অনিলা এতদিন পর কেয়ারটেকার চাচার চোখের দিকে ভালোভাবে তাকালো। সবসময় তো মাথা নিচু করেই থাকেন তিনি। আজ তার চোখ দেখে খুব অবাক হলো অনিলা। গাঢ় সবুজ রঙের দুটি শীতল চোখ, কেমন যেন অস্বাভাবিক একটা ভাব আছে চোখ দুটোয়। সবুজ রঙের চোখেতে অনেকেরই হয়, অনিলাও দেখেছে, কিন্তু এই চোখ দেখে খুব ভয় পেয়ে যায় সে। কেয়ারটেকার চাচার চোখ কি আগেও এমন ছিল? অনিলা খেয়াল করেনি, নাকি হঠাৎ করে এমন হয়ে গেল? অনিলা মনে করতে পারছে না। সে দ্রুত বেয়ে উপরে উঠে যায়। পেছনে সে শুনে কেয়ারটেকার বলছে, ওনারা খুব তাড়াতাড়ি উঠবেন নতুন বাসায়। এই ওনারা কে বা কারা, এটা শোনার ইচ্ছে আর নেই অনিলার। বাসায় ঢুকে দরজা লক করে দেয় সে। বিকালে অফিস থেকে ফিরে লাবণী ইসলাম দেখে অনিলা চুপচাপ বসে আছে সোফায়। অন্য সময় অফিস থেকে ফিরলেই অনিলা গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে যান তিনি। কোন গল্পের ক্যারেক্টার কেমন, গল্প এভাবে কেন শেষ হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে তার মেয়ে এত চুপচাপ কেন? কিরে মা, শরীর খারাপ নাকি? আজকে কোনো গল্পের বই পড়িস নাই? না মা, আজকে পড়িনি, ভালো লাগছে না। কিছু খেয়েছিস? রাতে তো ফেভারিট ভুনা খিচুড়ি করে ফ্রিজে রেখে গেছি, দেখছিস? না মা, ফ্রিজ খুলি নেই। এখন দাও একটু গরম করে, খিদে পেয়েছে। লাবণী ইসলাম খাবার গরম করে রান্নাঘরের দিকে গেলেন। অনিলা বুঝতে পারছে না কেয়ারটেকার চাচার কথা বলবে কি না। মা তো মনে হয় হেসেই উড়িয়ে দিবে। থাক, বলার দরকার নেই। অনিলা তার মাকে কিছু আর বলল না কেয়ারটেকারের চোখের কথা, কিন্তু মনে খুঁতখুঁত থেকেই যায় অনিলার। রাত 9টার দিকে অনিলা আর ওর মা বসে টিভি দেখছিল। রিমোট সবসময় অনিলার কাছে থাকলেও আজকে একেবারে রিমোটে হাত দেন এসে। লাবণী ইসলাম আর চোখে মেয়েকে দেখে বোঝার চেষ্টা করছে হঠাৎ তার এই পরিবর্তনের কারণ কি। কলিং বেল বেজে উঠল। অনিলার দরজার লুকিং গ্লাস দিয়ে দেখলো কেয়ারটেকার চাচা। অনিলা বুঝতে পারছে না সে দরজা খুলবে কিনা। সকালে সেই চোখের কথা এখনো তার মাথায় ঘুরছে। কিরে, কে এসেছে? দরজা খুলে দেখো। অনিলা দরজা ধরে দাঁড়িয়ে থাকলো। আজকে যে কি হয়েছে তোর? সরে দাঁড়া, আমি দেখছি কে এসেছে। লাবণী ইসলাম দরজা খুলে বললেন, ও কেয়ারটেকার ভাই আপনি? জি আপা। আপনি অফিসে যাওয়ার আগে বলেছিলেন না মশার কয়েল কিনে আনতে? এই যে এটা, আর এই নেন বাকি টাকা। 20 টাকার একটা চকচকে নোট দিল সে। অনিলার মায়ের পেছনেই দাঁড়িয়েছিল। সে মনে মনে আরেকবার কেয়ারটেকারের চোখ ভালোভাবে দেখার কথা ভাবলো। মায়ের পাশ থেকে উঁকি দিয়ে তাকালো সে। না, খুব স্বাভাবিক চোখ কেয়ারটেকারের। একজন 55 বয়সের লোকের চেহারা, চোখ এমন সাধারণই হয়। এর মাঝে কোনো অস্বাভাবিকতা একদম নেই। অনিলা নিজের রুমের দিকে চলে যায়। সকালে যে সে কেয়ারটেকারের চোখ অস্বাভাবিকতা দেখেছিল, সে ব্যাপারে এখন একদম নিশ্চিত। অনিলা সিদ্ধান্ত নেয় সে আর কেয়ারটেকারের সাথে গল্প করতে, কথা বলতে যাবে না। পুরো সপ্তাহ অনিলা বাসা থেকে আর বের হয়নি। টিভি দেখে বই পড়ে কাটিয়ে দিয়েছে। কেয়ারটেকারের চোখের ব্যাপারটা মাথা থেকে পুরোপুরি যায় নাই যদিও। আজকে ভাবছে একটু ছাদে যেয়ে হেঁটে আসবে। মায়ের অফিস থেকে ফিরতে দেরি আছে আর। অনিলা 3 তলার ফ্ল্যাট বেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে যায়। হঠাৎ তার মনে হলো এই 3 তলার ফ্ল্যাটের দরজাটা খোলা, চাপিয়ে রাখা। নতুন ভাড়াটি আসলো নাকি, যে দেখবো নাকি, নাকি
নিজেই প্রশ্ন করে অনিলা। ছাদে না যেয়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ায় সে। কেউ কি আছেন? 3 বার ডাকে অনিলা, কোনো সাড়া শব্দ নেই। অনিলা আস্তে করে স- দরজা সরিয়ে ভেতরে পা রাখে। ভেতরে ঢুকে দেখে যে বিশাল বিশাল সব আসবাবপত্র, কারুকার্য খচিত সোফা, খাট, কার্পেট, এমনকি বিশাল এক ঝাড়বাতি আছে। আজকালকার দিনে এত ফার্নিচার খুব কম মানুষই ব্যবহার করে। অনিলা ভাবতে থাকে, তবে এসব যার পছন্দ আর রুচি আছে বলতে হবে। সব কিছু চোখ ধাঁধানো প্রশ্ন। আসসালামু আলাইকুম। অনিলা পেছন থেকে মেলি কণ্ঠের সালাম শুনতে পায়। মনে মনে লজ্জায় পড়ে যায় সে। কি ভাববে? কার ঘরে আমি গেলাম না বলে ঢুকে গেলাম। অনিলা পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে সে মনে কয়েকশো ভোল্টের শক খায়। যেই মেয়েটি তাকে সালাম দিয়েছে সে প্রায় 7 ফিট লম্বা আর মারাত্মক রকমের সুন্দরী। মেয়েটার চেহারা থেকে তার যেন আলোর ঠুকরো বেরোচ্ছে। তার চুল ছাড়া প্রায় পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে। মিষ্টি সুবাসে ভরে গেছে ঘর। অনিলা মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আমি সালাম দিয়েছি আপনাকে। মেয়েটা মুচকি হাসি দিয়ে বলে অনিলাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বোকার মতো হাসি দিয়ে তাকিয়ে থাকে অনিলা। সে এখনো বুঝতে পারছে না মানুষ কিভাবে এত সুন্দর হয়। সে চোখে ভুল দেখছে না তো? আপনি কিন্তু খুব সুন্দর, মেয়েটিকে অনিলাকে বলল। অনিলা চমকে যায়। মেয়েটি কিভাবে বুঝলো যে অনিলা কি ভাবছে মনে মনে? দাঁড়িয়ে কেন, প্লিজ বসুন। অনিলাকে বসতে বলে নিজে একটি সোফায় বসে মেয়েটা। আপনারা দোতলায় থাকেন তাই না? জি, আমার নাম অনিলা। ছাদে যাচ্ছিলাম, দরজা খোলা ভেবে নতুন এসেছেন, পরিচিত হয়ে নেই। ঢোক গিলে এক নিঃশ্বাসে বলে ফেললো অনিলা। এখনও স্বাভাবিক হতে পারছে না মেয়েটাকে দেখে। অনিলা নিজেও খুব সুন্দরী বলে নাম ডাক আছে বন্ধু মহলে, কিন্তু মেয়েটি স্বাভাবিক সুন্দরী বলে মনে হচ্ছে না। অনিলার হিংসে হচ্ছে না তো মেয়েটিকে দেখে? আমি আফসানা, আমরা 1 সপ্তাহ হলে এসেছি। আমি ছাদেই ছিলাম। মেয়েটি এখনও হাসি দিয়ে আছে। কে কে আছে আপনার বাসায়? আমি আর আমার মা। মা জব করেন, বাসাতে একাই থাকি, তাই একটু ছাদে যাচ্ছিলাম। ও তাই? আপনি একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। মেয়েটি উঠে যায় ভেতরে। অনিলা খেয়াল করে মেয়েটি একটা ধবধবে সাদা গ্রাউন্ড টাইপের জামা পরছে, পা পর্যন্ত ঢাকা, সাদা ওড়না দিয়ে মাথায় কাপড় দেওয়া, যদিও চুল ঢাকা পড়েনি। মেয়েটির বয়স কেমন হতে পারে নিজেকে জিজ্ঞাসা করলো অনিলা। সে মানুষের বয়স আন্দাজ করতে খুব পটু, কিন্তু এখন কিছুতেই ঠাওর পাচ্ছে না অনিলা এই মেয়েটির বয়স। তার মনে হচ্ছে 17 হতে পারে, আবার 27ও হতে পারে, এমনকি 37ও হতে পারে। অনিলার কেমন অস্থির লাগা শুরু করলো। অনিলা তাকিয়ে দেখে আফসানা মেয়েটা একটা বড় পিতলের বাটি করে খাবার নিয়ে এসেছে। কি দরকার ছিল এত কিছু? অনিলা ভদ্রতা করে বলল, কিন্তু বলেই বুঝতে পারলো যে তার ক্ষুধা লেগেছে। দুপুরে কিছু খাওয়া হয়নি। আপনি ক্ষুধার্ত, কিছু খেয়ে নিন, ভালো লাগবে, হাসি দিয়ে বলল মেয়েটা। অনিলা দেখলো বাটিতে বিভিন্ন ধরনের মিষ্টান্ন। এখন মিষ্টি আগে কখনো খায়নি, দেখেওনি। গোলাপি রঙের একটা মিষ্টি মুখে দেয় অনিলা। মুখে দিয়ে বুঝলো অনিলা এমন স্বাদের মিষ্টি কখনো খায়নি। সে টুপ করে আর কয়েকটা মিষ্টি মুখে পড়ে দিল। আরও কয়েকটা নিয়ে আসি। আপনার খুব ভালো লেগেছে মনে হচ্ছে, মেয়েটা অনিলাকে বলল। অনিলা মিষ্টি চাবো না বাদ দিয়ে মুখ বন্ধ করে হাত করে ইশারা করে বোঝালো আর লাগবে না। মেয়েটি একদৃষ্টিতে অনিলার দিকে তাকিয়ে থাকে। অনিলা অস্থির হয়ে পড়ে, বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আরও কিছুক্ষণ বসুন, আফসানা মেয়েটা অনিলাকে বলল। আরেকদিন আসবো, মা অফিস থেকে চলে আসবেন। আপনি একদিন আসুন না আমাদের ফ্ল্যাটে, আমি তো একাই থাকি। আমার যাওয়া হবে না, আপনি আসবেন। মেয়েটি কেমন করে যেন বলল কথাটা। অন্য কেউ হলে বোধ হয় এতক্ষণ অনিলার অহমে লাগতো, কিন্তু এই মেয়েটির কথা শুনে তার মনে হলো অনিলাই যেন এখানে প্রতিদিন আসতে হবে। ঠিক আছে, আমি আসবো। জোর করে হাসি মুখ এনে অনিলা বেরিয়ে যায়। মাথাটা খুব ঘুরছে। বাসায় যে অনিলার মনে হচ্ছে সে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছে। চারপাশে খুব মিষ্টি ঘ্রাণ, আর দূর থেকে কেমন যেন একটা অপার্থিব সুর ভেসে আসছে। অনিলার খুব ভালো লেগেছে। সে দেখতে গেল দূর থেকে দুজন মানুষ হেঁটে আসছে তার কাছে। অনিলা তাদের মুখ দেখতে পাচ্ছে না। তারা খুব কাছে চলে এসেছে। মানুষ দুটো খুব লম্বা। তারা অনিলার দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাকছে, যেন তাকে তাদের সাথে যেতে আহ্বান জানাচ্ছে তারা। অনিলা হাত বাড়ায় তাদের দিকে, কিন্তু ঠিক তখনই সে পিছন থেকে তার মায়ের ডাক শুনে। এই মানুষগুলোর হাত অনিলা আর ধরতে পারে না। অনিলা, অনিলা, এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? ওঠ! সেই কখন থেকে ডাকছি। অনিলার মা লাবণী ইসলাম অফিস থেকে ফিরছেন। তার কাছে বাসার ডুপ্লিকেট চাবি থাকে সবসময়। অনিলা চোখ খুলে মায়ের দিকে তাকায়। কখন এলো অফিস থেকে মা? অনিলা শোয়া থেকে উঠে বসে। এই তো 10 মিনিট হলো এসেছি। কি স্বপ্ন দেখছিলি? হাসি হাসি মুখ করে ঘুমাচ্ছিলি?
কি দেখছিলাম মনে আসছে না, ফ্রেশ হয়ে নিচ্ছি। একটু চা দিও তো মা। অনিলা উঠে ওয়াশরুমের দিকে যায়, বেসিনে কল ছেড়ে আয়নার দিকে তাকিয়ে শিখেছে। মাকে মিথ্যে বলছে সে। তার স্পষ্ট মনে আছে সে কি স্বপ্ন দেখেছিল। এখনও তার কানে সুরটা পাচ্ছে। মুখে পানির ঝাপটা দিয়ে মানুষ দুটোকে মুখ দেখতে পারলে ভালো হতো। কড়া দুধ চায়ের সাথে ড্রাই কেক ভিজিয়ে খাওয়া অনিলার প্রিয়। এক বসায় সে গুনগুন করে 10 পিস ড্রাই কেক খেয়ে নিয়ে নেয়। মগ ভর্তি চা তখন ড্রাই কেকের গুঁড়ো দিয়ে গিজ করে। ভাবছে অফিস থেকে কয়দিন ছুটি নিব। গেন্ডিতে চুমুক দিতে দিতে বলল লাবণী ইসলাম। দুধ চা খেতে পারেন না তিনি। গ্যাস্ট্রিকের কারণে ডাক্তার বারণ করছে। যদিও তিনি আগের থেকে রং চা খেতেন, আদা কুচি কুচি আর এলাচ দিয়ে। কেন মা হঠাৎ ছুটি নিবে কেন? ড্রাই কেক নরম হয়ে অর্ধেক ডুবে গেছে চায়ের ভিতর। সেটার জন্য মনে মনে আফসোস করতে করতে মায়ের দিকে তাকালো অনিলা। এই যে তুই সারাদিন একা থাকিস, কথা বলারও কেউ নাই। কয়দিন ছুটি নিয়ে মা আমি কোথাও ঘুরে আসি, কি বলিস? অনিলা মাকে বলতে যায় যে 3 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে, আজকে গিয়ে শুলছে। বলার জন্য যেই মুখ খুললো তখনই ড্রাই কেকের টুকরো গলার ভিতরে আটকে যায়। কাঁচতে কাঁচতে চোখ দিয়ে পানি চলে আসে অনিলার। মাকে আর বলা হয় না সুন্দরী প্রতিবেশীর কথা। আজকের মতো 7.5 পিস ড্রাই কেক খেয়ে উঠে যায় সে। অনিলা একটা গল্পের বই নিয়ে বারান্দায় বসে। বইটার কভারটা সুন্দর, একটা মেয়ের ছবি দেওয়া। মেয়েটা পেছনে ঘুরে আছে, সাদা একটা জামা পরা আর চুল কোমরে ছড়িয়ে পা ছুঁই ছুঁই করছে। মেয়েটার হাতে ফুলের ঝুড়ি। অনিলার বইয়ের মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটিকে যেন সে বাস্তবে দেখেছে। তার মনে পড়ল বইয়ের মেয়েটাকে দেখতে তো তার নতুন প্রতিবেশীর মতো। অনিলা মনে মনে হাসছে। আফসানা মেয়েটা খুব সুন্দর করে কথা বলে, তার সাথে ভালোই বন্ধুত্ব জমবে অনিলের। কিরে মা, কিছু খাবি না? লাবণী ইসলাম বারান্দার দরজায় এসে দাঁড়ায়। না মা, খেতে ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। বাবার সাথে কথা হয়েছে? অনিলা হাতের বই বন্ধ করতে করতে বলে, না এখনো কথা হয়নি, ভাবলাম একবার ঘুমানোর টাইমে কল দিব। লাবণী ইসলাম মেয়ের পাশের চেয়ারটা টেনে বসলো। খুব সুন্দর বাতাস হচ্ছে বাইরে। প্রতিদিন এই সময়টা মেয়ের সাথে একান্তে সময় কাটাতে ভালোবাসেন তিনি। কি বই এটা? কাহিনী নিয়ে কি? মেয়েকে জিজ্ঞাসা করলো লাবণী। একটা মেয়েকে নিয়ে, যাকে জন্মের পর চুরি করে আর এক মহিলাকে দিয়ে দেওয়া হয়। ভালো লাগছে গল্পটা, তুমি পড়বে মা? অনিলা মায়ের দিকে আগ্রহ নিয়ে তাকায়। অনিলার গল্পের প্লটটা শুনে লাবণী ইসলামের মুখ সাদা হয়ে যায়। তিনি সেকেন্ডের মধ্যে বইটা কেড়ে নেন অনিলার হাত থেকে। কী সব বই পড়িস তুই? কোন কাহিনী এটা? লাবণী শক্ত করে বইটা ধরে রাখে। আমাকে দে, আমি পড়তে পড়তে ঘুমাবো। অনিলা অবাক হয়ে যায়। মা, আমার পড়া শেষ হয়নি এখনো। শেষ হলে তুমি নিও। না, তোর পড়া লাগবে না এই বই, তুই এখন ঘুমাতে যা। লাবণী ইসলাম বইটা নিয়ে রুমে চলে যায়। অনিলাটার মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মা অদ্ভুত আচরণ করে অনিলার সাথে। যেন লাবণী ইসলাম যেন কখনোই চান না যে অনিলা অন্য মানুষের সাথে বেশি মিশুক, খুব বেশি সাজগোজ করুক, চুল ছেড়ে বাইরে যাক, আরও অনেক কিছু। অনিলার মাঝে মাঝে খুব অভিমান হয় মায়ের এসব ব্যাপারে। আবার নিজেও ভাবে যে সে এখন বড় হচ্ছে, তাই তো সাবধান। সব মায়ের মতোই মাও তাকে চোখে চোখে রাখছে। অনিলা এসব ভেবে নিজেকে শান্ত করে দেয়। কিন্তু সে এটা বুঝে মায়ের এসব ব্যাপারগুলো অনিলার শৈশবেও ছিল। অনিলের সব ব্যাপারে রাবুল ইসলাম ওভার প্রোটেক্টিভ এবং আছেন। কিন্তু তারপরেও মাকে খুব ভালোবাসে সে। অনিলা আরও কিছুক্ষণ বারান্দায় বসে থাকে, চেয়ারে হেলান দিয়ে বারান্দার সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আফসানাদের বাসার ঝাড়বাতিটার কথা মনে পড়ল অনিলার। কি যে সুন্দর দেখতে সেটা! আফসানাদের ফার্নিচারগুলো কি দারুণ! হঠাৎ অনিলার মনে হলো এত ভারী ভারী আসবাবপত্র 3 তলায় ওঠালো কখন আফসানারা? কোনো শব্দই শুনতে পায়নি তো। আফসানারা তাদের ঠিক উপরের ফ্ল্যাটে আছে। অনিলার মনে আছে তাদের আগের বাসার উপরের ফ্ল্যাটে নতুন কেউ উঠলে তাদের ফার্নিচার টানাটানি শব্দে খুব বিরক্ত হতো সে। আর এখন সে তো টেরই পেল না কিছু। ভালোই হয়েছে, জিনিসপত্রের টানাটানির শব্দে মাথা ধরে যায় তার। এটার জন্য আফসানাকে একটা ধন্যবাদ দিতে হবে মনে মনে ভাবে অনিলা। ঘুমাতে চলে যায় সে নিজের ঘরে। অনিলা উঠে পড়ে। আমি অফিসে যাচ্ছি, খাবার রেডি করে রেখেছি ডাইনিংয়ে, খেয়ে নিবি কিন্তু, রাতে খাসনি। মায়ের ডাকে ঘুম ভেঙে যায় অনিলার। ভালোই রোদ উঠেছে আজকে, ঘর আলোয় ভরে গেছে। ঠিক আছে, খেয়ে নিব। তুমি নাস্তা করেছো মা? অনিলা চুল পাঞ্চ ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে মায়ের দিকে তাকায়। লাবণী আজকে নীল রঙের সুতির শাড়ি পরেছে। তার শ্যামলা রঙের সাথে শাড়িটা বেশ মানিয়েছে। অনিলা মাকে বলতে যায় যে আজ খুব মিষ্টি লাগছে। তখনই সে খেয়াল করে মায়ের অফিসের ব্যাগে
কাল রাতের বইটা মা অফিসে নিয়ে যাচ্ছে। অনিলা মনটা খারাপ হয়ে যায়। ভেবেছিল আজ সারাদিন বইটা পড়ে শেষ করবে, সেটা আর হলো না। লাবণী ইসলাম বেরিয়ে যায়, মায়ের প্রশংসা করা হয় না আর অনিলার। দুপুর 12টা বাজছে ঠিকই, অনিলা টিভি অন করে অন্য দিকে ফিরে বসে আছে। কিছু করার নেই। সে ভাবলো একটু ছাদে গিয়ে হেঁটে আসা যাক। অনিলা দরজা লক করে বাইরের জুতো পায়ে দিয়ে ছাদে যাওয়ার জন্য পিছনে ফিরে দেখে কেয়ারটেকার চাচা সিঁড়ি দিয়ে নামছে। অনিলা একবার ভাবে সালাম দিবে, কিন্তু অনিলা অবাক করে দিয়ে কেয়ারটেকার অনিলাকে সালাম দেয়। অনিলা 2 সপ্তাহ আগের কথা মনে পড়ে। সে কোনো মতে সালামের উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায় কেয়ারটেকার চাচার। তার সাথে চোখাচোখি হওয়ার ইচ্ছে আপাতত নেই অনিলার। 3 তলা পার হয়ে ছাদে সিঁড়িতে পা দেওয়ার সময় অনিলা দেখে আজও আফসানাদের দরজা খোলা, চাপিয়ে দেওয়া। অনিলা ভাবে হয়তো কেউ বের হয়েছে, আটকায়নি পড়ে। সে আফসানাদের দরজায় গিয়ে আর না দেখে ছাদের সিঁড়িতে পা বাড়ায়, কিন্তু অনিলা আর পা বাড়াতে পারে না। তার মন যেন চাচ্ছে সে আফসানাদের বাসায় যাক। নিজের উপর রাগ হয় অনিলার। সে যাবে না আজকে। কারো বাসায় প্রতিদিন যাওয়া যায়, তাও এই ভর দুপুরে। অনিলা নিজের সাথে যুদ্ধ করছে, কিন্তু সে কোনোভাবেই ছাদের দিকে এগোতে পারছে না। তার মন যে কি তাকে টানছে 3 তলার ফ্ল্যাটে। অনিলা আফসানাদের দরজায় নক করতে দেখে আফসানা দাঁড়িয়ে আছে, যেন অনিলার অপেক্ষায় ছিল সে। আসসালামু আলাইকুম। আফসানা হাসি মুখে সালাম দেয় অনিলাকে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, সালামের জবাব দিয়ে ঘরের ভিতরে ঢুকে অনিলা। যদিও আফসানা তাকে ভেতরে যেতে বলেনি, ব্যাপারটা খেয়াল করতে লজ্জায় পড়ে যায় সে। আমি জানতাম আপনি আসবেন, তাই আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আফসানা অনিলাকে বলল। অনিলা সোফায় বসতে বসতে খেয়াল করলো আফসানাদের বাসায় খুব কম আলো। বোঝার উপায় নেই যে এখন দুপুর আর বাইরে এত রোদ। ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না অনিলা। সে তাদের জানলার পর্দার দিকে তাকিয়ে আছে। আজকে বাইরে খুব রোদ, আমাদের এত আলো ভালো লাগে না। তাই ভাইয়া অনেক দূর থেকে এই কাপড়গুলো আনিয়েছে, যেন ঘরে আলো না আসে। আফসানার কথা শুনে অনিলা অবাক। আপনাদের বুঝি আলো ভালো লাগে না? আমার ঝলমলে রোদ খুব পছন্দ। অনিলা কথাটা বলে আফসানার দিকে সরাসরি তাকায়। আফসানা হাসিমুখ যেন হঠাৎ শক্ত হয়ে গেল। অনিলা ব্যাপারটা খেয়াল করলো। সবসময় অবশ্য আবার এত রোদ আমার ভাল লাগে না, ইদানিং যা গরম পড়েছে। অনিলা কথা ঘোরানোর চেষ্টা করে। আপনাদের বাসায় কে কে আছেন? কাউকে দেখছি না। এখানে আমি আর আমার বড় ভাই আর আমার দূর সম্পর্কের এক চাচা থাকেন। আবার হাসি ফিরে আসে আফসানার মুখে। অনিলা স্বস্তি পায়। অনিলার নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। মনে হচ্ছে আগে যেন ঘ্রাণটা সে পেয়েছিল, কিন্তু কোথায় সে মনে করার চেষ্টা করছে। অনিলা দেখে টেবিলের উপর গতকালের মিষ্টিগুলি একটা পিতলের বাটিতে রাখা। অনিলা সেদিকে তাকিয়ে বলল, আপনার বাবা মা ওনারা এখানে থাকে না? না, আম্মু আব্বু অনেকটা দূরে থাকেন। কথাটা বলার সময় কণ্ঠস্বর কিছুটা নামিয়ে নেয় আফসানা। মিষ্টিগুলো খুব খেতে ইচ্ছা করছিল অনিলার। ব্যাপারটা এমন না যে অনিলা মিষ্টি খেতে খুব ভালোবাসে, কিন্তু এই মিষ্টিগুলির ব্যাপারটা আলাদা। সে মনে মনে ভাবে আফসানাকে জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছে মিষ্টিগুলি। অনিলার মনের অজান্তে পিতলের বাটি থেকে একটা মিষ্টি তুলে নেয়। মিষ্টিটা হাত থেকে মুখ পর্যন্ত আনার সাথে সাথে অনিলা অপ্রস্তুত হয়ে যায়। কি হচ্ছে এসব তার সাথে? সে কখনো তার মায়ের জিনিস ধরে না না বলে, আর আজকে সে কি করছে এসব? প্লিজ খান না, আপনার জন্য এনে রেখেছি মিষ্টিগুলো। আফসানা অনিলাকে মিষ্টি খেতে অনুরোধ করে। অনিলা মিষ্টিটা লজ্জা লজ্জা ভাব নিয়ে মুখে দেয়। কি স্বাদ এই জিনিসের! কোথায় পেল এত খাবার? আপনারা এই মিষ্টি খুব ভালো লাগছে না? আফসানা মুচকি হাসি ধরে রেখেছে ঠোঁটে। খুব মজা খেতে। কোথা থেকে আনিয়েছেন এগুলো? অনিলা জিজ্ঞাসা করে। এগুলো অনেক দূর থেকে এনেছি, আপনি চিনবেন না। আফসানা কেমন রহস্য করে বলল কথাটা। না না, চিনব না। বাংলাদেশ মানচিত্রে ভালোই আইডিয়া আছে আমার। অনিলা মজা করে বলল কথাটা। অনিলা ভেবেছিল তার কথা শুনে হাসবে আফসানা, কিন্তু আফসানা হাসলো না। তার কণ্ঠস্বর আরো নামিয়ে বলল, এটা এখানকার মানচিত্রের বাইরে অনেক দূর দেশ থেকে এসেছে। সেই জায়গাটা অনেক দূরে। ও তাই নাকি? যেখান থেকে আসুক, খেতে কিন্তু দারুণ। আপনি নিন না একটা আমার সাথে। অনিলা একটা মিষ্টি এগিয়ে দেয় আফসানার দিকে। মিষ্টিটা হাতে নেওয়ার সময় অনিলার হাতের সাথে আফসানার ছোঁয়া লেগে যায়। অনিলা চমকে যায়। এত ঠান্ডা আর এত নরম! আফসানা ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। অনিলা উঠে দাঁড়ায়। আজকে আসি তাহলে। অনিলা ভাবে যে আফসানাদেরকে তাদের বাসায় যেতে বলবে, কিন্তু তার আগে আফসানা আল্লাহ হাফেজ বলে তড়িঘড়ি করে ভেতরের ঘরে চলে যায়। অনিলা যে ঠিকমতো বিদায় জানায়নি সে। অনিলার সাথে সাথে বাসায় চলে যায়। লাবণী ইসলাম 2 দিন ধরে বাসায় আছেন। পরপর 2 দিন সরকারি ছুটি পেয়েছেন তিনি। ভেবেছিলেন এই 2 দিনে মেয়েকে নিয়ে তার খালাতো বোনের বাসায় গিয়ে বেরিয়ে আসবেন, কিন্তু 2 দিন ধরে অনিলার জ্বরে শরীর। হঠাৎ জ্বর কেন আসলো বুঝতেই পারছেন না তিনি। এখন তো সিজনও বদলাচ্ছে,
তিনি মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছেন বারবার। কিরে মা, একটু ভাল লাগছে এখন? লাবণী ইসলাম মেয়েকে আদর করে মাখা কণ্ঠে জিজ্ঞাসা করেন। হ্যাঁ মা, আগের থেকে একটু বেটার লাগছে। এখন তাহলে একটু কষ্ট করে চল ডাক্তারের কাছে যাই। হঠাৎ জ্বর আসলো কেন? মা, তুমি এত টেনশন করো না তো। প্লিজ, সামান্য একটু জ্বর, নাপা খেলেই ঠিক হয়ে যাবে। তুমি বরং আমার জন্য ঝাল ঝাল কিছু বানিয়ে দাও। ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। লাবণী ইসলাম রান্নাঘরের দিকে গেলেন। অনিলা ভাবছে হঠাৎ করে জ্বর আসলো কেন। সেদিন আফসানাদের বাসা থেকে আসার পর থেকে তার জ্বর চলে আসে। অনিলা মনে হয় আফসানার হাতের কথা। এত ঠান্ডা ছিল কেন ওর হাত? আর এত নরম। মানুষের শরীর যে কি এত নরম? কিছুক্ষণ পর লাবণী ইসলাম মেয়ের জন্য ঝাল ঝাল করে মাংস আর সবজি দিয়ে নুডলস করে নিয়ে আসেন। অনিলা বালিশে হেলান দিয়ে নুডলস খেতে থাকেন। রাতে ঘুমানোর মাঝে অনিলা সে আগের স্বপ্নটা দেখে। সেই মন ভোলানো সুর, খুব মিষ্টি একটা ঘেরান, আর দূরে দাঁড়ানো দুটো লম্বা মানুষ। তাদের মুখ দেখতে পাচ্ছে না অনিলা, কিন্তু সে বুঝতে পারছে তাদের একজন পুরুষ আর একজন নারী। তারা হাত বাড়িয়ে ডাকছে অনিলাকে। অনিলার ঘুম ভেঙে যায়। নাকে মিষ্টি গন্ধটা লেগেই আছে। অনিলা মনে হচ্ছে ঘ্রাণটা আগেও পেয়েছে, কিন্তু কোথায়? হঠাৎ অনিলার মনে পড়ে যায় সে তো এই ঘ্রাণ আফসানাদের বাসায় পেয়েছিল। অনিলার শরীর ঘামতে থাকে। তার জ্বর ছেড়ে দিয়েছে। পাশ ফিরে দেখে লাবণী ইসলাম পাশে ঘুমাচ্ছে। মেয়ের জ্বর দেখে আজকেও মেয়ের সাথে ঘুমিয়েছেন তিনি। সকালে অনিলা ঘুম থেকে উঠে দেখে তার মা পাশে বসে আছে। অনিলা মায়ের দিকে তাকিয়ে হাসে। শরীরটা এখন কেমন মা? দেখলাম গায়ে জ্বর নাই। আলহামদুলিল্লাহ, এখন একদম ফ্রেশ লাগছে মা। মনে হচ্ছে দুদিন বিছানায় পড়েছিলাম জ্বর নিয়ে। তুমি অফিসে যাবে না মা? ভেবেছিলাম যাব না আজকে। মেয়েকে জ্বরের মধ্যে রেখে কি মায়ের কাজে মন বসবে? অনিলা মাকে জড়িয়ে ধরে। আমার জ্বর সেরে গেছে মা। তুমি নিশ্চিন্তে অফিস করে আসো এখন। নাহলে তোমার বদরাগী বস আবার রাগ দেখাবে তোমার সাথে। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না মা। লাবণী ইসলাম মেয়ের কপালে চুমু খেয়ে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। নাস্তা দুপুরের খাবার সব রেডি করে রেখেছি, খেয়ে নিস। লাবণী ইসলাম অফিসে চলে যায়। অনিলা বেড থেকে নেমে ফ্রেশ হয়ে নেয়। চুলগুলো এলোমেলো হয়ে একাকার হয়ে আছে। হেয়ার ড্রাই ব্রাশ করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অনিলা। ছোটবেলা থেকে অসাধারণ রূপবতী সে। যেমন তার গায়ের রং তেমন তার চেহারা। হাইট তার অনেক ভালো। বাম গালে মাঝ বরাবর কালো তিনটি তিল, যেন সোনায় সোহাগায়। নিজেকে দেখে নিজেই মুগ্ধ। ক্লাসের বান্ধবীদের মধ্যে মনি ছিল সে। অনিলার বান্ধবীরা তাকে পরি বলে ডাকত। কিন্তু অনিলার মা খুব রেগে যেতেন যদি অনিলার কোনো ফ্রেন্ড তার সামনে অনিলাকে পরি ডাকত। মা কেন জানি রেগে যেত। অনিলার সেটা আজও অজানা। তা খেদে তার টেবিলের উপরে কিছু বই রাখা। সে বুঝবে পরে দুদিন আগে মা অফিস থেকে আসার সময় কিনে এনেছে। জ্বরের কারণে অনিলার বইগুলি দেখেনি। মনে মনে মাকে ধন্যবাদ দেয় সে। একটা বইয়ের বদলে 5টা বই, খারাপ কি? অনিলা খুশি হয়ে মনে বইগুলো নিয়ে বসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। লাবণী ইসলাম এখনো বাসায় ফিরেনি। অনিলা বই বন্ধ করে দরজার দিকে বাইরে তাকায়। আকাশটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কেউ যেন রং ছিটিয়ে দিয়েছে পুরো আকাশ জুড়ে। অনিলা ছাদে যেতে মন চাচ্ছে। অনিলা ভাবে মা আসার আগে একবার ছাদে গিয়ে ঘুরে আসে। অনিলা চুলে হালকা চিরুনি বুলিয়ে ছাদে যাওয়ার জন্য তৈরি হয়। অনিলার ছাদটা খুব সুন্দর। অনেক ধরনের ফুল গাছ আছে। দুটো দোলনা আছে পাশাপাশি। বাড়িওয়ালার রুচি আছে ভালো, কিন্তু বাড়ির মালিক এখানে থাকে না কেন? অনিলা বুঝে আসে না। নিজের এত সুন্দর বাড়ি রেখে যে কিভাবে অন্য জায়গায় থাকে। অনিলা এসব ভাবতে ভাবতে ছাদের দুটো দোলনার কাছে যেয়ে দাঁড়ায়। ছাদে আসার সময় ভেবেছিল আফসানাকে নিয়ে আসবে, কিন্তু ওদের দরজা আজকে বন্ধ ছিল। তাই অনিলা একাই ছাদে আসে। অনিলা দোলনার চেন ধরে বসতে নেয়। সেখানেও নাকের সুঘ্রাণটা আসে, যেটা সে আফসানাদের বাসায় পেয়েছিল। আবার তার স্বপ্নের মাঝে ও পেয়েছে দুদিন। যদিও অতটা গুরুত্ব দেয়নি অনিলা, কিন্তু এখন এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? অনিলা ছাদের বাম সাইডে দেখে কেউ নেই। সেখানে ডান দিকে অনিলা, সেখানেও কাউকে দেখতে পায় না। অনিলা আর কিছু না ভেবে দোলনায় বসে পড়ে। দোলনা দোল খেতে খেতে চোখ বন্ধ করে সুঘ্রাণটা টেনে নেয় অনিলা, আর গুনগুন করে গান গাইতে থাকে। কিছুক্ষণ পরে একটা সুর কানে আসে অনিলার। অনিলা দোলনায় দোলা বন্ধ করে দিয়ে কান খাড়া করে শোনে। তারপর বুক কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে অনিলা বুঝে যায় এই সুর তার স্বপ্নে শোনা সুর। খুব কাছের থেকে আসছে সেটা। অনিলা তার পেছনের দিকটায় ফুল গাছগুলির দিকে তাকায়। অনিলা যা দেখে সেটার জন্য মোটে প্রস্তুত ছিল না। অনিলা মুখে হা হয়ে যায়। খুব লম্বা চড়া কাত রাবড়ি চুলের একজন লোক, সাদা পাঞ্জাবি পায়জামা পরা মানুষ, উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে না যা সুরটা তার কাছ থেকে এসছে। অনিলা একবার ভাবে যে ছাদ থেকে দৌড়ে পালাবে। কোনো পুরুষের সামনে কখনো পড়তে চায় না সে। ছোটবেলা
হতে পারে এটা ছোটবেলা থেকে গার্লস স্কুল কলেজ পড়ার কারণে হয়েছে। অনিলা দোলনা থেকে উঠে দৌড়ানোর সময় দোলনার চেন শব্দ হয়। অনিলা থমকে দাঁড়ায় আর সামনে পুরুষটি শব্দ পেয়ে পিছনের দিকে ফিরে দাঁড়ায়। অনিলের মনে হয় তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সে 100% শিওর এত সুন্দর চেহারা সাধারণ কোনো পুরুষের হতে পারে না। বড় বড় মায়াবী চোখ, সরু নাক, হালকা চাপদারি, রাবড়ি চুল, চরম নুরানি চেহারা। অনিলার দিকে রহস্যময় হাসি দিয়ে ছেলেটা, তার হাতে একটা বাঁশি। অনিলা মাথা ঘুরে পড়ে যেতে নেয়, কিন্তু পারে না। তার আগেই ছেলেটা তাকে দ্রুত এসে ধরে ফেলে। অনিলা তার কাঁধে খুব ঠান্ডা আর নরম হাতের ছোঁয়া পেল। অনিলা নিজেকে সামলে নেয়। ছেলেটা অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিলা তার চোখ নামিয়ে নিচের দিকে চেয়ে থাকে, কিন্তু তার চোখ দুটোকে বেশিক্ষণ নামিয়ে রাখতে পারল না। অনিলার সামনে দাঁড়ানো অস্বাভাবিক সুদর্শন যুবকের দিকে মাথা তুলে হা করে তাকিয়ে থাকলো। এতে যদি তার ঘাড় ব্যথা হয়ে ছিঁড়ে যায় কোনো আফসোস থাকবে না। ছেলেটার শরীর থেকে আসা মিষ্টি গন্ধ সুবাসে তীব্রভাবে অনিলার মনকে শিহরিত করে তুলল। মাগরি বাজানোর ধ্বনি শুনে অনিলার হুঁশ ফিরল। চারপাশে অন্ধকার হয়ে আসছে। কতক্ষণ এভাবে তাকিয়েছিল অনিলা বলতে পারবে না। সেটা মিটমিট করে হাসছিল অনিলাকে এভাবে দেখে। অনিলা ভীষণ লজ্জা পায়, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সারা জনমের মতো মূর্তি হয়ে যেত। স্থির হয়ে থেকে যেতে হবে। অনিলা ছাদের দরজার দিকে যেতে চায়। এই যে শুনুন। ছেলেটা অনিলাকে পেছন থেকে ডাক। অসাধারণ ভরাট পুলিশ কণ্ঠে তার। এমন কণ্ঠের অধিকারী কাউকে উপেক্ষা করার দুঃসাহস কোনো মানুষের আদৌ আছে কিনা অনিলার জানা নেই। সে ফিরে পায়, কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার চোখের দিকে না তাকানোর। জি বলুন। অনিলার হাত ঘামতে থাকে। সে ওড়না দিয়ে ঝুলে থাকা অংশ দিয়ে মুছতে থাকে। আমি আহমদ, আপনাদের নতুন প্রতিবেশী। তিনতলায় উঠেছি কিছুদিন আগে। ছেলেটা অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে। অনিলা মনে মনে উচ্চারণ করে, আহম্মদ, কি চমৎকার নাম। আফসানা, আপনার? অনিলার প্রশ্ন শেষ হওয়ার আগে আহম্মদ বলে, জি, আফসানা আমার ছোট বোন। ও আমাকে বলেছে আপনার কথা। আহম্মদ কথাটা শুনে অনিলা মনে মনে ভাবলো, ছেলেটা কিভাবে বুঝলো যে ওনার বোন, যার কথা আমি এ, সে অন্য কেউ তো হতে পারতো। মা বলেছিল একবার, বাড়িওয়ালার বোনের ফ্যামিলি এদিকে কাছাকাছি কোথাও যেন থাকে। তার মেয়েটা নাকি প্রায় আসে, ছাদে উঠে ছবি টবি তোলে। অবশ্য তাদের সাথে দেখা হয়নি অনিলার। ওদের কেউ যদি হতো। অনিলা ভাবতে থাকে, আমি আসলে আপনাকে দেখেই বুঝেছি যে আপনিই অনিলা। আহমদ এই কথাটা শুনে অবাক হয়ে যায় অনিলা। এই দুই ভাই বোনের কি কোনো স্পেশাল টেকনিক আছে যে নাকি মানুষের মনের ভাবনা বুঝে ফেলার? আজব তো। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আহমদ মুচকি হাসি দেয়। অনিলা অনিচ্ছা সত্ত্বেও এবার আহমদের চোখে চোখ রাখে। একবারের জন্য হলো দুজনের কারো চোখের পলক পড়ে না। হঠাৎ আহমদের হাত থেকে বাঁশিটা পড়ে যায়। আহমদ বাঁশিটা ওঠাতে যায়, তখনই অনিলা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। সে একবারও পিছনে ফিরে তাকায় না, তাহলে দেখতে পেত আহমদ জলজল করে সবুজ দুটি চোখ অনিলার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিলা বাসায় যেয়ে দেখে লাবণী ইসলাম অফিস থেকে চলে এসেছে। অনিলকে দেখে বলল, কিরে কোথায় গিয়েছিলে এতক্ষণ? আমি সেই কখন এসেছি। ও সরি মা, একা একা বোর হচ্ছিল, তাই ভাবলাম ছাদে যেয়ে বাতাস খেয়ে আসি। অনিলা ছাদে যাওয়ার কথা শুনে হঠাৎ রেগে গেলেন আবুল ইসলাম। তিনি ধমক দিয়ে বললেন, তুই আমাকে না জানিয়ে ছাদে গেলি কেন? অনিলা মায়ের এমন আচরণ ভয় পেয়ে যায়। সে মিনমিন করে মাকে বলল, কি করে তোমাকে জানাবো মা? কখনো একটা ফোনও তো কিনে দাও না। সারাদিন বাসায় একা একা থাকি, কতক্ষণ শুধু বই পড়ে কাটিয়ে দেওয়া যায়? এত দূরে বাসা নিয়েছো, কেউ আসতেও পারে না। কথাগুলো বলতে বলতে অনিলা কান্না চলে এসেছে, নিজের রুমে চলে যায়। লাবণী ইসলাম নিজের রুমে না যেয়ে ড্রয়িং রুমে একটা সোফায় বসে পড়েন। তিনি নিজেও বুঝেন অনিলাকে তিনি অনেকটা বন্দির মতো করে রেখেছেন, এমনকি একটা সাধারণ মোবাইলও কিনে দেননি। কোথায় গেলে অনিলাকে তিনি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেন না। সে কার সাথে মিশবে, কতজনের সাথে বন্ধুত্ব করবে, সবাই ঠিক করে দিয়েছেন। কিন্তু কি করবেন লাবণী? এসব নিয়মের মধ্যে অনিলাকে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনিলা যে তার নিজের সন্তান নয়, সে তো একজনের আমানত। অনিলা নিজের বেডের উপর একটা কুশন নিয়ে বসে আছে। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে তার। মা কেন তাকে বকলো? সে তার বাম হাত দিয়ে ডান চোখের পানি মুছে। পানি মুছতে যেয়ে অনিলা তার বাম বাহুতে একটি ব্যথা পায়। তার জামার হাতা কিছুটা সরিয়ে রূপা দিয়ে বাঁধানো তাবিজটা একটু নাড়িয়ে নেয়। তাবিজটা টাইট হয়ে গেছে। এটাকে বদলিয়ে আর একটা লাগানো সময় হয়েছে।
প্রতি বছর অনিলার মা লাবণী ইসলাম একটা নির্দিষ্ট সময় মেনে নিজ হাতে তাবিজটা বদলিয়ে দেন। অনিলা অনেক সময় বারবার জিজ্ঞেস করছে, মা এটা কিসের জন্য? মা কখনোই কিছু বলেননি তাকে। এই তাবিজটা যেন কেউ দেখতে না পায় সেজন্য খুব ছোটবেলা থেকে অনিলাকে বড় হাতা জামা পরাতেন লাবণী ইসলাম। অনিলা রুমের দরজা লাগানোর সামনে যে দাঁড়ালো লাবণী। মাকে দেখে অভিমানে অন্য মুখ ফিরিয়ে নেয় অনিলা। একটি চেয়ার টেনে বসে লাবণী মেয়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। ছাদে কি একাই গিয়েছিল নাকি? হাসি মুখে জিজ্ঞাসা করেন তিনি। অনিলা মনে হলো মা যেন ভুলেই গেছেন যে একটু আগে তিনি অনিলাকে বকছেন। অনিলা খুব অভিমান হয় মায়ের সাথে, কিন্তু সাথে সাথে তা আহমদের কথা মনে পড়ে যায়। ছাদে সে একা ছিল না। আহমদ নামের একটা অতি সুদর্শন যুবক ছিল তার সাথে। আহমদের চেহারা চোখের সামনে ভাসতে অনিলার মন থেকে এক অজানা আনন্দে ভরে ওঠে। তিনি মাকে আম্মুদের কথা বলা যাবে না। অনিলা মনে মনে ভাবে, এমনকি তারা যে অনিলাদের নতুন প্রতিবেশী এ কথাও বলা যাবে না সে। কারণ অনিলার মা একদম পছন্দ করেন না যে কারোর সাথে মিশুক। কিরে কিছু বলছিস না যে? লাবণী ইসলাম অনিলার দিকে তাকিয়ে আছে। কার সাথে আর যাব? এখানে বা কে আছে? অনিলা গাল ফুলিয়ে উত্তর দেয়, আমার খিদে পেয়েছে, নুডলস বানাবো? অনিলা বাসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। যখন মায়ের সাথে অভিমান হয় অনিলার, তখন নিজে নিজে নুডলস বানিয়ে খায়। এটা অনেক দিনের অভ্যাস। অনিলা মায়ের সাথে তার অভিমানের মাত্র বহিঃপ্রকাশ এটা। রাত প্রায় 2:30 বাজে। আহমদ আর আফসানা ছাদের ট্যাঙ্কির উপর বসে আছে। আফসানা তার ভাইকে কিছু বলতে যাচ্ছে, আহমদ তার হাতের বাঁশিটা বাজাতে নেয়। ভাইজান একটা কথা বলবো? কি কথা? আফসানা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনার কি ঠিক হচ্ছে এত জলদি ওনার সাথে দেখা করা? আব্বুজানের কাছে এই খবর পৌঁছালে কী হবে ভেবে দেখেছেন? ব্যাপারটা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতে পারে আব্বু আম্মিকে আমাদের সমাজে। সমস্যার কিছু নেই। এখানে আমরা 4 জন ছাড়া আর কেউ আমাদের অস্তিত্ব টের পাবো না। না কোনো ইনসান, না কোনো জিন। ভাইয়ের কথায় পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না আফসানা। অনেক আগে তাদের বংশে এমন কাহিনী আরেকবার ঘটেছিল। সেবার অনেক কষ্টে তাদের আম্মু আর দাদাজান মিলে সব কিছু ঠিক করেছিল। আবার যদি সময়ের আগে ভাই এসব ভুল করে ফেলে, তাহলে তারা আর ফিরে যেতে পারবে না তাদের সমাজে। দেখ বোন, আমি ওর থেকে 300 বছর ধরে অপেক্ষা করছি। এটা আব্বুজন আম্মি খুব ভালো করেই জানেন। তাদের অনুমতি নিয়েই তো এসেছি। আমি অনেক চেষ্টা করেছি ওকে দেখা না দেওয়ার, কিন্তু আর কত দিন অদৃশ্য হয়ে ওকে দেখে যাব? অনিলার চেহারাটা আহমদের চোখে ভেসে ওঠে। আর সন্ধ্যায় হলুদের পোশাকে কি সুন্দর লাগছিল ওকে। আফসানা ভাইয়ের দিকে তাকিয়ে। ভাই মিটিমিটি হাসির কারণ বুঝতে চেষ্টা করে। ওদের জিন জাতির মানে মানুষের মনের ভাবনা পড়ে ফেলার ক্ষমতা আছে, কিন্তু নিজেদের কারো মনের ভাবনা বুঝে ফেলার শক্তি তাদের নেই। আফসানাকে দেখে ছাদের উপরে একটা কালো কুকুর হাঁটছে। আফসানা হাসি দিয়ে বলে, কুকুরটাকে বলে, চাচা যান, এদিকে কি করছেন? এদিকে আসুন। কুকুরটা আফসানাদের ডাক শুনে এক লাফে ট্যাঙ্কিতে উঠে আহম্মদের পাশে দাঁড়ায়। সে মানুষ রূপে আসে। আফসানা তাকে মানুষ রূপে দেখে হাসি দিয়ে বলে, চাচা যান, আপনাকে এইবারই কেয়ারটেকারের রূপে ভালোই মানিয়েছে, তাই না ভাইজান? বোনের একথা শুনে আহমদ দূর একটা সম্পর্কে চাচি রশিদ বেগ এর দিকে তাকায়। 200 বছর ধরে তিনি আহমদদের পরিবারের সাথেই আছেন। আহমদের বাবা সলমান বেগ ওনাকে তার সন্তানের সাথে পাঠিয়েছেন। কি করবে দুই ভাই বোন এখানে বসে? রশিদ বেগ একটা রেশম কাপড়ের থলে আহমদ আর আফসানার সামনে রাখতে বলল। থলের মধ্যে কিছু হার আর মিষ্টি রাখা। আহমদ আর চাচাকে বলল, চাচা ভালোই হয়েছে এগুলো এনেছেন। কয়েকদিন থেকে কেবল মানুষ জাতির হাতের খাবার খাচ্ছি। আহমদ হাড্ডিগুলো আর হাত দিয়ে ছুঁয়ে দেন, আর সাথে সাথে সেগুলো এক মশলাদার রান্না করা মাংসের রূপ নেয়। আহমদ মানে মহান জিন জাতির খাবার ব্যাপারে কত সহজ করে দিয়েছেন যে আল্লাহর শুকরিয়া আদায় করেন। ফজরে আজান শুনে লাবণীর ঘুম ভেঙে যায়। আজ শুক্রবার, তাই অফিসের তাড়া নেই। লাবণী ফজরের নামাজ পড়ে অনিলার রুমে যায়। সে মেয়ের মাথার কাছে যেয়ে দাঁড়ায়। কি নিষ্পাপ একটা মুখ মেয়েটার। এই মেয়েটা তিনি 18 বছর যাবৎ বুকে করে বড় রেখেছেন। কখনো অফুরন্ত ভালোবাসা স্নেহ, কখনো শাসন করে আবার কাছে টেনে নিয়েছেন। কিন্তু বেশি দিন সেটা করা হবে না। খুব দ্রুত সময় ফুরিয়ে আসছে এই মমতার বাঁধন ছিন্ন হওয়ার। লাবণী ইসলাম চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। তিনি অলিনের রুমে দরজা টেনে নিয়ে নিজের বিছানায় চলে যান। বিছানার উপর বালিশটাকে উঁচু করে আতশোয়া হয়ে বসেন। চোখ বুজে ধীরে ধীরে গভীর থেকে নিঃশ্বাস নেন তিনি। লাবণী ইসলাম আর আশরাফ হোসেন বিয়ে হয় 25 বছর আগে। দুজনে খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান। লাবণীর আদি নিবাস এক পাহাড়ি অঞ্চল। তার দাদার পূর্বপুরুষরা সেখানে বহু আগে থেকে নিজেদের জমি ব্যবসা শুরু করেছিলেন। লাবণীর বাবা ওই পাহাড়ি অঞ্চলে খুব গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন।
ওই অঞ্চলে তার নিজেদের গড়ে তোলা মসজিদের ইমাম ছিল তিনি। সেই মসজিদে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে নামাজ আদায় করতেন। সেই সময় থেকে মাঝে মাঝে একজনের সাথে তার খুব ভালো মিত্রতা ছিল, লাবণী ইসলামের বাবা আজহার ইসলামের। যেই ব্যক্তিটিকে স্বাভাবিক মানুষ মনে হলো, আসলে তিনি কোনো মানুষ ছিলেন না। তিনি আসলে ছিলেন জিন জাতির একজন। তার মানুষ না হওয়ার ব্যাপারটা আজহার ইসলামের কাছে কখনোই গোপন করেননি তিনি। এই মসজিদে নামাজ আদায় করার পর সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। কখনো কখনো সেখানেই ঘুমিয়ে পড়তেন। একদিন রাতে তাহাজ্জুদের নামাজে পড়তে সময় ওঠার সময় লাবণীর বাবার কানে একজনের খুব সুন্দর করে তেলাওয়াতের সুর ভেসে ওঠে। আজহার ইসলাম চমকে ওঠেন, কারণ মসজিদে সেদিন তিনি একাই ছিলেন। মসজিদের মূলত দরজাও নিজ হাতে আটকে এসেছিলেন, কারো ঢুকে পড়ার কথাও না। তিনি আস্তে আস্তে এগিয়ে দেখলেন বিশাল লম্বা সাদা টুপি, সাদা জুম্মা পরা, মুখে সাদা দাড়িওয়ালা একজন মানুষ বসে কোরআন পড়ছেন। আজহার ইসলাম আর বুঝতে বাকি থাকলো না তিনি কাকে দেখছেন। তিনি সেখান থেকে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান হয়ে এভাবে কতক্ষণ ছিলেন তিনি বলতে পারেন না। চোখ খুলে তখন দেখতে পান এক বিশাল পালঙ্কের একপাশে শুয়ে আছেন তিনি, আর তার ঠিক সামনে ওই লোকটা দাঁড়িয়ে আছে যাকে দেখে তিনি বেহুশ হয়েছিলেন। আজহার ইসলামের গলা শুকিয়ে যায়। তিনি ভাবেন আর হয়তো পরিবারের কাছে ফিরে যাওয়া হবে না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। লোকটা আজকাল লোকটা আজহার ইসলামকে হাসি মুখে সালাম দেয়, কিন্তু আজহার ইসলাম এতটাই ভয় পাচ্ছিল যে তার তার মনে হচ্ছে তিনি আবার বেহুশ হয়ে যাবেন। তাকে কোথায় নিয়ে আসা হয়েছে তিনি বুঝতে পারছেন না। ঘরের চারপাশে চোখ বুলালেন তিনি। ঘরের আলো খুব কম। বিশাল বিশাল তিনটি জানলা আছে, সেগুলো খুব ভারী ভারী কাপড়ের পর্দা ঝুলানো। চারপাশে খুব মিষ্টি একটা ঘ্রাণ। শরীর কেমন এখন আপনার ইমাম সাহেব? লোকটি আবার জিজ্ঞাসা করলো। আজহার ইসলাম এখনও উত্তর দেন না। তিনি ছোটবেলায় তার দাদির কাছে শুনেছেন যে জিনদের নজর নাকি যার উপর একবার পড়ে হয়তো তাকে মিষ্টি দিয়ে মেরে ফেলে, অথবা ওদের কাছে নিয়ে যায়, আর কখনো পরিবারের কাছে ফিরিয়ে দেয় না। আমি আপনার কোনো ক্ষতি করব না, ভয় পাবেন না দয়া করে। আপনাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। এবার আজহারের সময় একটু সাহস ফিরে পান। তিনি আস্তে আস্তে জিজ্ঞাসা করেন, কে আপনি? আমাকে আপনি কোথায় নিয়ে এসেছেন? তার আওয়াজ যেন নিজের কানেই পৌঁছায় না। লোকটি আজহার ইসলামের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন, আমি আপনারই মতো আল্লাহর একজন সৃষ্টি। আমার নাম সোলেমান বাগ। এই অঞ্চলের জিন সমাজের প্রধান আমি। আপনি এখন আমাদের প্রাসাদে আছেন। লোকটার কথা শুনে আজহারি ইসলামের হাত পা ঠান্ডা হয়ে আসে। তিনি জিজ্ঞাসা করেন, আমাকে এখানে নিয়ে আসার কারণ? আপনি আমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। সঠিক সময়ে আপনার জ্ঞান না ফিরলে বড় বিপদ হতো। মসজিদে আর কেউ ছিল না বলে আমি আপনাকে এখানে নিয়ে আসছি। আপনার শরীর একটু ভালো হলেই আপনাকে আবার পৌঁছে দিয়ে আসবো। আপনি এখন বিশ্রাম করুন। এই কথা বলে লোকটি ঘর থেকে বেরিয়ে যায়। আজহার ইসলামের মনে মনে দরুদ শরীফ পড়া শুরু করেন। ভালোই ভালোই এখান থেকে যেতে পারলেই বাঁচেন তিনি। চোখ বন্ধ করে স্ত্রী আর 8 বছরের মেয়ে লাবণীর কথা ভাবতে থাকেন। হঠাৎ একটা শব্দ তার কানে আসে। তিনি চোখ খুলে দেখেন পালঙ্কের পাশে দুটো মাঝারি আকারের সাপ ফনা তুলে তাকিয়ে আছে তার দিকে। আজহার ইসলাম ইয়া আল্লাহ বলে জোরে এক চিৎকার দেন। তার চিৎকার শুনে সলমান বেগ কয়েক সেকেন্ডের মধ্যে ঘরে ঢুকেন। কী হয়েছে ইমান সাহেব? জিজ্ঞাসা করতে করতে সাপ দুটো তার চোখে পড়ে। তিনি সাপ দুটোকে অন্য ভাষায় ধমক দিয়ে কি যেন বলেন। ভাষাটা অনেকটা আরবি ভাষার মতো হলেও আজহার ইসলামের কাছে সাপ দুটো সাথে সাথে বের হয়ে গেল ঘর থেকে। আপনি ভয় পাবেন না, ওরা আমার ছেলে মেয়ে। আপনাকে দেখতে এসেছে, কোনো ক্ষতি করবে না ওরা। ও আচ্ছা। আজহার ইসলাম খুব পানির পিপাসা লাগে। তিনি বলতে যাবেন পানির কথা, তখনই সলমান বেগের হাতে একটা পিতলের পাত্র পানি দেখতে পান। তিনি তার দিকে পাত্রটি এগিয়ে দেন। আজহার ইসলাম কাঁপা কাঁপা হাতে পাত্রটিকে ধরে এক ঢোক পানি গিলেন। পানিটার স্বাদ তার কাছে অন্যরকম। তিনি তৃপ্তি সহকারে পানিটা পান করেন। ইমাম সাহেব, আপনি ক্ষুধার্ত, দয়া করে এই ফল আর খাবারগুলো খেয়ে নিন। সলেমান বেগের হাতে পিতলের পাত্র ভর্তি হরেক রকমের ফল আর মিষ্টান্ন। আজহার সাহেব ভাবলেন, একটু আগে তো লোকটার হাতে এসব ছিল না, এখন আসলো কোত্থেকে? তখন তার মনে পড়ল দাদি বলেছিল জিন জাতির চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় বিচক্ষণ করতে পারে। আল কুরআন আল হাদিস শরীফেও লেখা আছে এই কথা। আজহার ইসলাম খাবারগুলো খেতে সংকোচ বোধ করেন, কিন্তু তিনি কখনোই ক্ষুধা নিয়ে থাকতে পারেন না। তিনি আপেলের মতো দেখতে একটা ফল হাতে নেন। কিছুক্ষণ ফলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আস্ত একটা কামড় বসালেন। খুবই মিষ্টি একটা ফল। দেখতে আপেলের মতো হলে এর এত স্বাদ আমের মতো। আজহার ইসলাম দুটো ফল খুব আগ্রহ করে দেখলেন। আপনাকে পৌঁছে দেওয়ার সময় হয়ে গেছে ইমান সাহেব, আপনি চোখ বন্ধ করে নিন। সলমান বেগের কথা শুনে আজহার ইসলাম চোখ বন্ধ করেন। তার মনে হচ্ছে রাজ্যের ঘুম তার দু চোখের পাতায় নেমে এসছে। তিনি কয়েক সেকেন্ডের মধ্যে গভীর ঘুমিয়ে তলিয়ে যান। চারদিকে ফজরের আজান। আজহার ইসলামের
ঘুম ভেঙে যায়। তিনি হকচকিতে উঠে বসেন। মসজিদের মুয়াজ্জিম সাহেব ছুটিতে বাড়ি গেছেন। এই কদিন আজানের দায়িত্ব আজহার ইসলামকেই দিয়ে গেছেন। আজহার ইসলাম মনে করার চেষ্টা করলেন কিছুক্ষণ আগে যেখানে গেলেন, যাদের দেখলেন, এসব কি স্বপ্ন নাকি বাস্তব। তার সব কিছু স্পষ্টভাবে মনে হতে লাগলো। তিনি আজান দেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠলেন। উজুখানার দিকে যাওয়ায় হঠাৎ খেয়াল করলেন তার বালিশের পাশে ফলের মতো কিছু রাখা, যেটা দেখতে অনেকটা আপেলের মতো। আজহার ইসলাম আর কিছু চিন্তা না করে আজান দিতে চলে গেলেন। পাশে আবার ৫ ওয়াক্ত নামাজের রক্ত চলে যায়। নামাজ আদায় করে আজহার ইসলাম সেই ফলটা নিয়ে বাড়ি গেলেন। তার বাড়ি মসজিদ থেকে কয়েক গজ দূরে। তিনি ঘরে প্রবেশ করতে দেখলেন তার স্ত্রী বসে তসবি পড়ছেন। তিনি ঘরে ঢুকে খুব সাবধানে দরজা লাগিয়ে দিলেন। তাদের বিছানাতে তাদের একমাত্র মেয়ে লাবণী ইসলাম ঘুমাচ্ছে। তিনি মসজিদে থাকলে তার স্ত্রী মেয়েকে নিজেদের বিছানায় নিয়ে ঘুমান। ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর ফিরিয়ে ফিসফিসিয়ে বললেন, লাবণীর মা, তোমাকে একটা কথা বলবো, কথাটা খুব গোপনীয়। তিনি কথাটি বলে ঘুমিয়ে থাকা মেয়ের দিকে তাকালেন। আপনার বলতে পারেন যা বলতে চান, মেয়ে ঘুমাচ্ছে, কিছু শুনতে পাবে না, আপনি নিশ্চিন্তে বলুন। লাবণী ইসলামের মা তার স্বামীর কথাকে বললেন, লাবণীর মা, আমি যা বলতে যাচ্ছি এ কথা কাউকে বলবে না যতদিন বেঁচে থাকবে। আজকে আমি জিনজাতের সাক্ষাৎ পেয়েছি। কথাটা বলে দম নিলেন তিনি। স্বামীর মুখে এমন কথা শুনে লাবণী ইসলামের মায়ের মুখে হা হয়ে গেল। তিনি মুখ ঢেকে রাখলেন হাত দিয়ে। বড় বড় চোখ করে স্বামীর দিকে বললেন, তারপর তারপর কি হলো? আজহার ইসলাম পুরো ঘটনা খুলে বললেন। প্যাকেট থেকে ফলটা বের করে স্ত্রীকে দেখালেন। লাবণীর মা অনেক ভয়ে ভয়ে হাতে নিলেন সেটা। খুব মিষ্টি ফল, একটু খেয়ে নিন। না না লাবণী আব্বু, আমি খেতে পারবো না এই ফলটা। তিনি আবার ফলটা স্বামীর দিকে হাতে দিয়ে দিলেন। একটু খেয়েই দেখো না, খুবই স্বাদ, অল্প একটু খাও। স্বামীর অনুরোধে একটা কামড় দিলেন। সত্যি অতুলনীয় স্বাদ ফলটার। লাবণীর মা আর একটা কামড় বসালেন। দুজনে ফলটা খেয়ে কথাবার্তা শেষ করে ঘর থেকে বেরিয়ে যান। বাবা মা ঘর থেকে বের হওয়ার পর চোখ খুলল লাবণী। আজকে তার ঘুম খুব ভোরেই ভেঙেছে। বাবা মায়ের ঘরে থাকার এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিল সে। বাবা তার মাকে যা যা বলেছে সব স্পষ্ট শুনেছে। মা ওঠো, অনেক বেলা হয়ে গেছে, তোমার জন্য নাস্তা রেডি করছি, এখন খাবো। অনিলা মায়ের মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলে দেয়। ছুটির দিনে সে নিজ হাতে মায়ের জন্য নাস্তা তৈরি করে মাকে বিশ্রাম করার সুযোগ দেয়। লাবণী ইসলাম চোখ মেলে ঘড়ি দেখেন, 9:30 বেজে। বাজার করতে করতে যেতে হবে। তিনি উঠে ফ্রেশ হয়ে যান। ঘুম কেমন হলো মা? অনিলা মায়ের কাপে চা ঢেলে বলল, ভালোই হয়েছে মা। তুই কি খুব জলদি উঠেছিস নাকি আজকে? এত কিছু বানিয়ে ফেলছিস? লাবণী ইসলাম হাসি দিয়ে মেয়ের দিকে তাকালেন। গতকাল রাতের অভিমানে ছিটে ফোটানো এই মেয়ের দিকে মেয়েটা এমনই। তার সাথে অভিমান করে থাকতে পারে না। মা, খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। রোদ পড়েছিল অনেক, কেন জানি না রোদ ভালো লাগছে না আজ। অনিলার একথা শুনে লাবণী ইসলাম চায়ে চুমুক দেওয়া থামিয়ে দিল। এর ঠিক 1.5 মাস পর আরবি সফর মাসের 7 তারিখ অনিলার 18 বছর পূর্ণ হবে। সেদিন থেকে অনিলার মাঝে মানুষের যত গুণ, আচরণ, স্বভাব আছে সেগুলি ধীরে ধীরে কমতে থাকবে। লাবণী ইসলাম মনে হচ্ছে আজ থেকে হয়তো সেটা কিছুটা শুরু হয়ে গেছে। কারণ সকালে রোদ মাখানো অনিলার প্রিয় কাজের মধ্যে একটা। লাবণী ইসলাম ভাবনায় পড়ে যান। কিভাবে যে সব কিছু জানাবেন অনিলাকে। কি ভাবছো মা? খাচ্ছ না যে? অনিলা মায়ের দিকে তাকিয়েছে। মা কি ভাবছে অনেকক্ষণ। মা, আমার হাতের তাবিজটা টাইট হয়ে গেছে, বদলে দিও, ব্যথা পাই হাত নাড়ালে। লাবণী একথা শুনে চোখ নিচের দিকে নামিয়ে বলল, আর বদলাতে হবে না, 1.5 মাস পর কষ্ট করে থাক মা, তারপর আর কখনো তোকে তাবিজ পরতে হবে না। তাই খুব ভালো হবে মা। অনিলা খুব উচ্ছ্বাস নিয়ে বলল, আমরা বুঝ হওয়ার পর থেকে দেখছি হাতে তাবিজ দেখেছি, একদম ভালো লাগে না। অনিলা তাবিজটাকে হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলে। লাবণী ইসলাম আর কিছু বলে না। মনে মনে ভাবে, তোকে প্রথম যখন আমার কোলে তারা তুলে দেয় তখন থেকে এই তাবিজ তোর হাতে বাঁধা দেখেছি। তারা বলেছিল যেদিন তোর 18 বছর পূর্ণ হবে সেদিন থেকে এই তাবিজ আর পরা লাগবে না। কিন্তু তার আগ পর্যন্ত 12 মাসে 12টা তাবিজ তোকে বদলিয়ে বদলিয়ে পরতে হবে। তারা 214টা তাবিজ আমার হাতে দেয়। প্রতি মাসে প্রথম চাঁদ রাতে তোকে তাবিজগুলো হাতে লাগিয়ে দিয়েছি আমি। লাবণী নাস্তা শেষ করে উঠে যায়। এখন আর বাজারে যেতে মন চাচ্ছে না। অফিসের পিয়নকে কল দিয়ে বাজার করে দিয়ে যেতে বলে। তিনি আজকে সারাদিন অনিলার সাথে কাটাতে চান। অনিলা রুমে যেয়ে দেখছেন অনিলা চুল আঁচড়াচ্ছে। আয় মা, তোর চুলে
তেল লাগিয়ে দেই। লাবণী ইসলাম তেলের বোতল হাতে নিয়ে অনিলা পাশে দাঁড়ালেন। বা মা, আজকে দেখছি তুমি অনেক ভালো হয়ে গেছো। তুমি তো হাতে তেল লাগাতে চাও না। মেয়ের কথা শুনে লাবণী ইসলাম হেসে উঠলেন। মেয়েকে কাছে টেনে চুলে তেল দেওয়া শুরু করলেন। সকাল থেকে অনিলা স্থির করছিল আফসানাদের ফ্ল্যাটে। আফসানা ভাইয়ের কথা মনে পড়ছে তার। আহমদ অস্ফুটভাবে উচ্চারণ করে সে। অনিলা ভেবেছিল মাকে বাজার গেলে এক ফাঁকে আফসানাদের বাঁচায় যাবে, কিন্তু মায়ের মতিগতি দেখে মনে হচ্ছে না মা বের হবে বাজার করতে। মা বাজার করতে যাবে না? প্রতি শুক্রবার সকালবেলা তো বাজার করে আনো। অনিলা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। লাবণী ইসলাম মেয়ের আবার সামনের দিকে ঘুরিয়ে এনে চুল আঁচড়াতে আঁচড়ে বললেন, আজকে আমি কোথাও যাব না, সারাদিন তোর সাথে গল্প করব। থ্যাঙ্কস মা। অনিলা হাসি দিয়ে মাকে ধন্যবাদ জানায়। লাবণী ইসলাম সারাদিন অনিলার সাথে কাটাবেন শুনে অনিলা খুব খুশি হয়। মাকে তেমন করে পাওয়া হয় না, কিন্তু মা বাসায় থাকলে আহমদকে কোনোভাবেই দেখা যাবে না ভেবে মন খারাপ হয়ে যায়। কিন্তু আহমদের জন্য এত মন টানছে কেন তার? সে নিজেকে প্রশ্ন করে। অনিলা বুঝতে পারে এই প্রথম তার মনে কোনো পুরুষের ভাবনা আসছে। এমন আগে কখনো কল্পনা করেনি সে। লাবণী ইসলাম অনিলার মাথায় তেল দিয়ে দিয়ে দিচ্ছেন, আর বারবার মনে পড়ছেন ঘাড় ও কানের দিয়ে তেল গড়িয়ে পড়ছে। একটা টিস্যু দিয়ে মুছতে যায়। এত তেল দিয়েছ না মা, দেখো টপ টপ করে কিভাবে পড়ছে। অনিলা মিছে মিছে মায়ের সাথে ঢং করে। লাবণী ইসলাম হাসি দিয়ে কি যেন বলতে যান, তখনই মোবাইল বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে আছে অনিলার বাবা। তিনি ফোন হাত নিয়ে নিজের রুমে চলে যান। অনিলা ভাবে সেও বাবার সাথে কথা বলবে। কিছুদিন আবার বাবার সাথে কথা হয়নি। মায়ের কাছ থেকে বাবার খবর নিয়েছে এই কয়েকটা দিন। অনিলা তার বাবাকে খুবই কম পেয়েছে। তার যখন 4 মাস বয়স তখনই আশরাফ হোসেন বিদেশে পাড়ি দেন। তার প্রথমবার যখন আসেন তখন অনিলার বয়স 7 ছুঁইছি। বাবার সাথে ফোনেই যত আহ্লাদ করছে সে। তার মনে পড়ে বাবা যখন প্রথম বিদেশ থেকে আসেন, সেদিন সে বাবার সাথে অভিমানে কথা বলেনি। কারণ এত বছর পর তার বাবা তাকে দেখতে এসেছে, এতদিন আসেনি। অনিলার সবসময় মনে হয়েছে তার বাবার কাছে থেকে সে ঠিক ততটা ভালোবাসা পাওয়ার কথা। তার একমাত্র সন্তান হিসেবে সে ততটা পায়নি। এটা নিয়ে তার মনে তীব্র কষ্ট লুকিয়ে থাকলেও অনিলা সেটা প্রকাশ করেনি। কিন্তু একটা ব্যাপার সে সবসময় খেয়াল করছে, তার বাবা তাকে যেমনই ভালোবাসুক না কেন, অনিলার মায়ের প্রতি তার বাবার ভালোবাসা সীমাহীন। হাজার হাজার মাইলের দূরত্ব কখনো তাদের স্বামী স্ত্রীর মাঝে 25 বছরে কোনো দাগ ফেলতে পারেনি। অনিলা এতেই খুশি। লাবণীর তার প্রিয় রকিং চেয়ারে হাজব্যান্ডের কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করেন। কি দিয়ে নাস্তা করছে লাবু? আশরাফ হোসেন লাবণীকে আদর করে লাবু নামে ডাকে, কিন্তু লাবণী এই ডাক শুনে রেগে যায়। কেমন লেবু লেবু শোনা যায়, অসহ্য। অনেক কিছু দিয়ে আজকে তোমার মেয়ে নাস্তা বানিয়েছে, যা টেস্টি ছিল না খাবারটা। লাবণী, তোমাকে না কতবার বলেছি ওকে আমার মেয়ে বলবে না। এই মেয়ে আমার সন্তান নয়। কোত্থেকে এনেছো, কে দিয়েছে তোমাকে, কখনোই বলিনি। আমাকে তুমি যতবার জানতে চেয়েছি ততবার ভালোবাসার দোহাই দিয়ে এড়িয়ে গেছো। এই মেয়ের কারণে আমরা দুজন স্বামী স্ত্রী হয়েও একসাথে থাকতে পারছি না। না তুমি আমার কাছে আসতে পারছো, না আমি দেশে থাকতে পারছি। 2 বছর পর এসে 15-20 দিনের থাকাকে সংসার করা বলে না লাবণী? লাবণী ইসলাম একটা কথাও বলে না। তার চোখে পানি ছলছল, গলা ভারী হয়ে আসছে। আশরাফ হোসেন আর কিছু না বলে লাইনটা কেটে দেয়। লাবণী ইসলাম চেয়ারে দোলাতে দোলাতে সিলিং ফ্যানের দিকে চেয়ে থাকে। তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন অনিলার দায়িত্ব নিতে গিয়ে তিনি স্বামীকে ঠকিয়েছেন। কিন্তু লাবণী এটা এক বাক্যে স্বীকার করেন। আশরাফ হোসেনের জায়গায় অন্য কোনো হলে অনিলাকে এভাবে মেনে নিত না। লাবণীর সাথে হয়তো কোনো সম্পর্কই থাকতো না। কে মানত? এক রাতের মধ্যে 40 দিনের পরিচয় না জানা একটা বাচ্চাকে নিজের সন্তানের স্বীকৃতিতে, তাও শুধুমাত্র তার স্ত্রীর দিকে তাকিয়ে, হয়তো কেউ দিত না। লাবণীর জানা নেই। অনিলা জানে মা যখন ছুটির দিনে বাবার ফোন রিসিভ করে, তখন কমসে কম 1 ঘন্টা লাগে তাদের আলাপ সেরেতে। সে এক ফাঁকে একটুবার আফসানাদের বাসায় যাওয়া যাক, মা টের পাবে না। যেই মায়ের দিকে তাকিয়ে দেখে দরজা লক করা, নিজেকে এক নজর আয়নায় দেখে নেয় অনিলা। না, যতই তেল চেপচেপে করুক না তার, এত করে তার চেহারায় একটু মলিন হয়নি। সে একটা ওড়না মাথায় দিয়ে বেরোয়। আফসানাদের বাসার দরজা লাগানো। অনিলা কয়েকবার নক করে, কারো টু শব্দ নেই। অনিলা মনটা খুব খারাপ হয়ে যায়। খুব রাগ লাগে তার আহমদের উপর। কেন তারা দরজা খুলছে না, নাকি বাসায় কেউ নেই? অনিলা নিচে নামতে গিয়ে ঠিক তখনই আফসানাদের ফ্ল্যাটের দরজা খোলার শব্দ আসে। অনিলা দাঁড়ায়। আহমদ দরজা খুলে অনিলার সাথে সাথে চোখাচোখি হয়। সালাম দিয়ে মুচকি হাসি দেয়। অনিলা হার্টবিট খুব দ্রুত বাড়তে থাকে। তার মনে হয় না আসলেই ভালো হতো। অনিলা খুব ধীরে ধীরে সালামের উত্তর দেয়। তার কেন জানি খুব লজ্জা লাগছে। আপনি বোধহয় আফসানার কাছে এসেছেন, আমি ওকে ডেকে দিচ্ছি, আপনি ভিতরে আসুন। আহমদ দরজার সামনে থেকে সরিয়ে গিয়ে অনিলকে ভেতরে ঢোকার পথ করে দেয়। অনিলা মনে হলো এই বুঝি আহমদের গায়ে ধাক্কা খেলো সে। আহমদ অনিলাকে বসতে বললে ভেতরে চলে যায়।
তার চাচা রহিম বেগ থমথমে চেহারায় দাঁড়িয়ে আছে। আহমদ তাদের কাছে যেয়ে দাঁড়ালো। ভাইজান, আপনি এটা একদম ঠিক করছেন না। আপনি আজও ওনার সাথে দেখা দিয়েছেন? আফসানা অনেকটা রাগী কণ্ঠে ভাইকে বলে। তারা এমন এমন করা তোমার একদম ঠিক হচ্ছে না আহমদ বেটা। আফসানার সাথে সুর মেলালো রশিদ বেগ। কোনো সমস্যা হবে না চাচাজান, আপনারা নিশ্চিন্তে থাকুন। দাদাজান বা আব্দুলজান কিছুই জানবে না। ভাইজান, আর কয়েকটা দিনেই তো বাকি ছিল। আপনি একটু ধৈর্য ধরতে পারলেন না? জানেনই তো আমাদের সমাজে এসব কিছু গোপন রাখা খুব কষ্টকর। একবার যদি একথা জেনে যায় তাদের জিন সমাজে প্রধানের একমাত্র ছেলে নিয়ম ভঙ্গ করেছে, সে কিনা পরবর্তী জিন সমাজের প্রধান হওয়ার দাবিদার, তাহলে আব্বুজানের প্রাধান্য তো যাবেই, সাথে আপনিও আর সমাজে প্রধান হতে পারবেন না। আপনি কি ভুলে গেছেন শারবিন ফুপুজানের কারণে দাদাজান কতটা অপমানিত হয়েছিল আমাদের সমাজে? দাদাজানের প্রাধান্য ছিনিয়ে নেওয়া হয়েছিল ফুপুজানের ভুলের কারণে। কতটা অপমানিত করা হয়েছিল আমাদেরকে? বোনের কথা শুনে আহম্মদ প্রায় 18 বছর আগের কথা মনে পড়ে যায়। বেশি হয়নি সেই কাহিনীর। আহম্মদের দাদা সলেমান বেগ একজন সন্তান হয়। সে হচ্ছে আহমদ বেগের বাবা সালমান বেগ। তার দাদা সলেমান বেগ তখন জিন সমাজের খুব প্রভাবশালী ব্যক্তি এবং তাদের অঞ্চলের প্রধান। একদিন ইয়ামেন রাজ্য থেকে সেখানকার জিন প্রধান আহমদ বেগের দাদা সলিমান বেগকে দাওয়াত পাঠায়। তিনি সপরিবারে সেই দাওয়াতে হাজির হন। ইয়ামেন জিন প্রধান খুব আপ্যায়ন করল মেহমানদের। দাওয়াত গ্রহণের শেষ ফিরে সময় আসে অনেক উপহার দেন। কিন্তু সেই উপহারগুলির মধ্যে খাস একটা উপহার হচ্ছে, সেটা হচ্ছে একটা ফুটফুটে জিনের কন্যা শিশু। সলমান বেগকে খুব মায়া লাগে বাচ্চাটাকে দেখে, কারণ তার কোনো মেয়ে নেই। তার স্ত্রী খুব আনন্দিত হয়ে জিন শিশু কন্যাটিকে পেয়ে। ইয়ামিনের জিন প্রধান জানায় বাচ্চাটা এতিম, তারা চাইলে নিজের সন্তানের মতো লালন পালন করতে পারে। সলেমান বেগ তাদের সাথে নিয়ে আসা বাচ্চাটাকে নিয়ে আসেন। তিনি আর তার স্ত্রী মিলে কন্যা শিশুটির নাম থাকেন সাবরিন সাবরিন। আহমদের বাবা খুব সালমান বেগ খুব খুশি হয়ে নতুন বোনকে পেয়ে। সলেমান বেগের পরিবার নতুন সদস্য পেয়ে খুশি হয় না তাদের জিন সমাজ। তারা অন্য দেশ থেকে আসা এতিম শিশুটিকে সমাজে মেনে নিতে চায় না। তারা তখন সলেমান বেগের বিরোধিতা করেন। তাদেরকে অনেক বোঝানোর পর তারা শান্ত হয়, কিন্তু শর্ত দেয় এই মেয়ে সলেমান বেগের বংশে পরিচিত করানো যাবে না, এবং যদি প্রাপ্তবয়স্ক হয়ে জিন সমাজের কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে তো তাকে শাস্তি পেতেই হবে, সাথে সলমান বেগও তার জিন সমাজের প্রধান হওয়ার ক্ষমতা হারাবেন। আহমদের দাদা আহ, সলমান বেগ তাদের শর্তগুলি মেনে নেয়। সাবরিনকে আদর স্নেহ দিয়ে বড় করলেন। সব ঠিকঠাক চলছিল তার পরিবার। আহমদ আর আফসানার জন্ম হয়। তাদের কাছে তাদের সাবরিন ফুপুজান খুব প্রিয় ছিল। সাবরিনও সারা সময় কাটাতো ভাতিজা ভাতিজিকে নিয়ে। হঠাৎ একদিন আহমদ বুঝতে পারে তার ফুপু আগের মতো নেই। তাদেরকে বেশি সময় দেন না, প্রাসাদের বাইরে বেশি সময় কাটান। একদিন সাবরিন তার ঘরে ফেরে না। সলমান বেগ অনেক খোঁজেন মেয়েকে, কিন্তু সাবরিনকে পাওয়া যায় না। এর প্রায় বছরখানেক পরে আহমদের কাছে খবর আসে ফুপু এক মানুষ জাতিকে বিয়ে করেছেন, তাদের সমাজে থাকছেন। এ খবর দ্রুত পুরো জিন সমাজে ছড়িয়ে পড়ে। প্রভাবশালী জিনেরা তখন সাথে সাথে সলমান বেগের ক্ষমতা ছিনিয়ে নেয় এবং তাদের অপমান করে। তারা সাবরিনকে আর মানব স্বামী শোয়েবকে খুঁজে বের করে আটক করেন। তখন সাবরিনের কোলে তার 40 দিনের কন্যা শিশু। মানবজাতিকে বিয়ে করার অপরাধে সাবরিন আর তার স্বামীকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেয় জিন সমাজে, কিন্তু তাদের নবজাতক শিশুটিকে তারা মেরে ফেলতে চায়। সলমান বেগ তখন তাদের কাছে অনেক মিনতি করে তারা যেন বাচ্চাটাকে না মেরে ফেলে, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। অনেক অনুরোধের পর তাদের মধ্যে এক বৃদ্ধ জিন এগিয়ে আসে। তিনি সবাইকে বুঝিয়ে দেন এই কন্যা সন্তান আর 18 বছরে পা দিলেই সে জিন জাতির মতো সব ক্ষমতা, আচার, স্বভাবের অধিকারী হবে। তাই তাদের নিজেদেরই একজনকে হত্যা করে ফেলা কোনোভাবেই উচিত হবে না। কিন্তু এই মেয়ে তখনই তাদের সমাজে ফিরে আসতে পারবে যখন তাকে জিন জাতির মধ্যে কোনো ক্ষমতাবান শক্তিশালী পুরুষ বিবাহ করবেন। তার আগ পর্যন্ত তাকে মানব সমাজেই থাকতে হবে। বৃদ্ধ জিনের কথায় অন্য সব জিনেরা সায় দিল। সলমান বেগ জিন সমাজের এই রায় শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানান, কিন্তু সাথে সাথে তিনি ভাবেন মানব সমাজের কার কাছে তিনি তার নাতনিকে দিবেন, কে তার দায়িত্ব নেবে 18 বছর পর্যন্ত। তিনি ভাবনায় পড়ে যান, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় মানব মিত্রের কথা, যার সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার পরে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল সলমান বেগের। তার চোখে ভেসে ওঠে আজহার ইসলামের ছবি। সলমান বেগ সব চিন্তা নিমেষে দূর হয়ে গেল।
আফসানা তার ভাইয়ের দিকে তাকিয়ে দেখল, আর তার ভাই যেন ভাবছে সে এতক্ষণ যা বুঝিয়েছে ভাই সেগুলো নিশ্চয়ই কোনো কানে যায়নি। ভাইজান, আপনি কি ভাবছেন? আমাদের কথা কি কানে যাচ্ছে না? আফসানা বিরক্ত এখন চরমে। আসলে সে খুব ভয় পেয়েছে, যে কোনোভাবেই চায় না এবার আহমদের ভুলের কারণে তাদের দাদাজান আব্বুজান ঝামেলায় পড়ুক। ঠিক আছে বোন, আমি দেখব। ওর সাথে আর দেখা দিব না। ওর সামনে অদৃশ্য হয়ে থাকবো। ও যখন ঘুমাবে ওর স্বপ্নে দেখা দিব। এবার আপনারা নিশ্চিত হতে পারেন। আহমদ মন খারাপ করে বোন আর চাচাকে বলে। আহমদের কথা শুনে আফসানা স্বস্তি পেল। চাচা রশিদ বেগ সূক্ষ্মভাবে একটা রহস্যের হাসি হাসেন, কিন্তু এই হাসি আহমদ আর তার বোনের নজরে পড়ে না। আফসানা ড্রয়িং রুমে অনিলার সাথে দেখা করতে আসে। আহমদ আর তার সাথেও আসে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সে অদৃশ্য হয়ে অনিলার একদম কাছাকাছি যেয়ে বসে। আফসানা হাসি পেয়ে যায় ভাইয়ের এমন কাণ্ড দেখে। কেমন আছেন? এ কয়দিন আসেননি। আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আফসানা হাস্যস্বল মুখে অনিলার দিকে তাকিয়ে বলে। অনিলাকে আকাশি সালোয়ার কামিজে খুব মানিয়েছে। আফসানার মনে হয় তাদের সমাজে কোনো জিনকন্যার চেয়েও অনিলা দেখতে বেশি সুন্দরী। আসলে বাসায় একটু কাজ ছিল তো এই কয়দিন, তাই আসা হয়নি। অনিলা নিজের কথা শুনে নিজেই হতাশ। সে তো এসেছিল, কিন্তু আফসানার দরজায় আটকানো দেখে ছাদে গিয়েছিল, কিন্তু কোনো কারণে এটা সে আফসানাকে বলল না। অনিলা বারবার ভেতরের রুমের দিকে আর চোখে তাকাচ্ছে। আহমদ বেরোচ্ছে না কেন? তাকে একটু উম মন ভরে দেখতেই মায়ের চোখ ফাঁকি দিয়ে এখানে আসা। আহমদ আর আফসানা অনিলার মনের অবস্থা বুঝতে পেরে মিটমিট করে হাসে। আপনি কি বাসায় একা? অনিলা আর ধৈর্য ধরতে পারে না। যদিও সে জানে আহমদের বাসাতে আছে সে। না, আমার ভাই বাসায় আছে। ওই তো আপনাকে দরজা খুলে দেয়। ও হ্যাঁ, আসলে আমি খেয়াল করিনি কে ছিল ওটা। অনিলা ঠোঁট উল্টিয়ে এমন ভাব করলো যেন আহমদকে পাত্তাই দিল না। অনিলা বাইরে এমন ভাব দেখে আহমদ খুব মজা পেল। সে অনিলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আসলো। অনিলা আফসানার সাথে কথা বলছে আর নিজের তেল চপচপ করা চুলের বেনিকে হাত নাড়াচ্ছে। আহমদ অনিলার তেলে চপচপ করা চুলের প্রেমে পড়ে গেল। অনিলা আর বেশিক্ষণ থাকতে পারল না আফসানাদের বাসায়। আহমদ কোনো খবর নেই। দরজা খুলে দিয়ে যেই ভিতরে গেল আর আসলো না। অনিলা কষ্ট পেল। তার মনে হলো অযথায় আহমদকে নিয়ে ভাবছে। সে আফসানার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। তার জন্য অনিলার মনের অবস্থা দেখে আহমদের খুব খারাপ লেগে। সে অনিলাকে কোনোভাবেই কষ্ট দিতে চায় না। কিন্তু এখন কি করবে? অনিলার সাথে যদি বাকি জীবনটা কাটাতে চায়, তাহলে এই কয়দিন তাকে অদৃশ্য হয়ে থাকতে হবে অনিলার পাশে পাশে। কিন্তু সে অবশ্যই প্রতিদিন অনিলার স্বপ্নে আসবে। নিজের কাজ সে নিজে ওয়াদা করে। অনিলা বাসায় এসে দেখে লাবণী ইসলাম এখনও রুম থেকে বেরোয়নি। হাঁপ ছেড়ে বাসে। যদি মা দেখতো সে বাসায় নিয়ে কী কাণ্ডতা করতো। অনিলা তার মায়ের রুমে দরজা নক করে। ভেতরে আয় মা। লাবণী ইসলাম মেয়েকে ভেতরে আসতে বলেন। তিনি মেয়েকে অনেকবার বলেছেন রুমে নক করে আসার প্রয়োজন নেই। মা মেয়ে দুজনেই তো শুধু থাকেন। কিন্তু অনিলা কখনোই অনুমতি ছাড়া ঘরে ঢুকে না। বড়ই লক্ষ্মী মেয়েটা। অনিলা রুমে ঢুকে দেখেন মা রকিং চেয়ারে দুলছে, হাতে ফোন। বাবার সাথে কথা হয়েছে মা? কেমন আছে বাবা? অহিনলা তার মাকে জিজ্ঞাসা করে। তোর বাবা ভালো আছে, তোর কথা জিজ্ঞাসা করছিল বারবার। তোর সাথে কয়দিন থেকে কথা হচ্ছে না দেখে মন খারাপ। তুই ফোন দিয়ে কথা বলিস তোর বাবার সাথে। লাবণী ইসলাম অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলো বলল মেয়েকে, কারণ অনিলার মুখের দিকে তাকিয়ে কখনো মিথ্যে বলতে পারেন না। অনিলা মাকে হাসি দিয়ে বলল, তাই মা, বাবা আমার কথা জিজ্ঞাসা করছে? ঠিক আছে মা, আমি বাবার সাথে কথা বলবো বলে সে মায়ের রুমের দরজা চাপিয়ে নিজের ঘরে চলে যায়। অনিলা খুব ভালো করেই জানে তার বাবা তার কথা জিজ্ঞাসা করেনি। এসব কিছু মা বানিয়ে বলেছে। তবে এসব যে মা আজকে থেকে নয় বলছে না তা না। আগের থেকেই লাবণী ইসলাম অনিলা আর আশরাফ হোসেনের মধ্যে বাবা মায়ের স্নেহের সম্পর্কটাকে সুন্দর করার চেষ্টা করছিল। অনিলা যখন ছোট ছিল তখন ব্যাপারগুলো সহজ ছিল তার জন্য, কিন্তু অনিলা যতই বড় হচ্ছে ততই তার জন্য সব কিছু কঠিন হয়ে যাচ্ছে। অনিলা কাঁদছে, খুব কাঁদছে। তার আজ কিছুই ভাল লাগছে না। সে জানতে চায় বাবা তাকে কেন কখনো নিজের সন্তানের মতো ভালোবাসেনি। সে আর মায়ের সামনে মিথ্যে অভিনয় করতে চায় না। সে তার মাকে বোঝাতে চায় যে ভালোভাবেই বুঝে তার বাবা তার কোনো খবর নেয় না। অনিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আহমদ অনিলার একদম মুখোমুখি বসে আছে। অনিলকে কাঁদতে দেখে তার খুব কষ্ট হচ্ছে। কিভাবে অনিলার মনটা ভালো করে যায় আহমদ ভাবতে থাকে। সে অনিলার চোখের পানি আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। সাথে সাথে অনিলার দুই চোখে ঘুম জুড়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। অনিলাকে দেখে তার বিছানায় একজন পুরুষ বসে আছে, তার মুখ অন্যদিকে ঘোরানো। অনিলা ভাবছে তার ঘরে কে ঢুকলো। অনিলার ঘর খুব সুন্দর একটা সুবাসে ভরে গেছে। পুরুষটিকে দেখে অনিলার ভয় পাওয়ার কথা, কিন্তু অনিলা একদম ভয় লাগছে না। কে আপনি? আমার ঘরে কিভাবে ঢুকলেন? অনিলা তাকে জিজ্ঞাসা করলো, কিন্তু সে কোনো কথার উত্তর দিল না। কি ব্যাপার, কোনো উত্তর দিচ্ছেন না যে? অনিলা আবার পুরুষটিকে প্রশ্ন করলো। এবার পুরুষটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে অনিলার দিকে তাকালো।
তাকে দেখে অনিলা চমকে যায়। এ সেই যাকে দেখার জন্য, যার সাথে একটু কথা বলার জন্য অনিলা সকাল থেকে অপেক্ষা করছে। পুরুষটিকে দেখে অনিলার ঠোঁট দিয়ে অস্পষ্ট স্বরে এক নাম হেরায়, আর সেটা হলো আহমদ। আপনি এখানে কিভাবে? মা দেখেননি আপনাকে? অনিলা আহমদকে জিজ্ঞাসা করে। আহমদ হাসে অনিলার কথা শুনে। মুখেই শুধু, কিছু বলে না। অনিল রাগ দেখে, হাসছেন কেন? আমি কি কৌতুককে বলছি আপনাকে? অনিলা চোখ গরম করে বলে, কৌতুক কি? আহমদ অনিলাকে জিজ্ঞেস করে, ওমা, কৌতুক কি আপনি জানেন না? কোনো দেশ থেকে এসেছেন শুনি? অনিলার কপট রাগ দেখে আহমদ আরো হাসতে হাসতে অনিলার রাগ দেখে। অনিলা খুব ভালো লাগছে আহমদকে দেখে। তার মনে হচ্ছে তার অতি আপনজন বহুদিন পর তার সামনে আসে। কিন্তু অনিলা কিছু চাচ্ছে না যে আহমদ বুঝে ফেলুক যে সে কতটা খুশি। অনিলা তাকিয়ে দেখে আহমদের হাতে সেই বাঁশিটা। অনিলা বাঁশিটা দেখে আহমদকে বাজাতে বলে। আহমদ মাথা নাড়ায়, সে বাজাবে না। অনিলা গাল ফুলিয়ে অভিমান করে। আর তখন আহমদ মুচকি হাসি দিয়ে বাঁশিটা তুলে বাজানোর জন্য। কি অদ্ভুত সুর এই বাঁশির! অনিলা বিহমিত হয়ে শুনে তার দুচোখ বন্ধ হয়ে আসছে। অনিলাকে দেখে বাঁশি বাজাতে বাজাতে আহমদ অনেক দূরে চলে যাচ্ছে। অনিলা চায় না আহমদ তাকে রেখে চলে যাক। অনিলা হাত তুলে আহমদকে ইশারা করতে চায়, কিন্তু সে পারে না। গভীর ঘুম এসে ভাসিয়ে দিয়ে যায় অনিলাকে। গল্পটার শেষ রহস্যটা আমি নেক্সট পর্বে দিব। আরেকটা পর্ব হবে। যদি ভালো লাগে অবশ্যই নেক্সট কমেন্ট করবেন, আমি অবশ্যই দিব।